অসহনীয় গরমে বিপর্যস্ত নগর জীবন। চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু। রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ আদায়। দেশের যে পরিস্থিতি এত গরমে টিকা যায় না। রোডে ঘাটে ধরে নিয়ে যাচ্ছে না, তাপমাত্রায় মনে হচ্ছে কপাল টপাল পুড়ে যাচ্ছে। স্কুলে যেতে ইচ্ছে করে না, খুব গরম। সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যেন আল্লাহ তাআলা এরকম জমিনকে এরকম ভাবে বৃষ্টি দিয়ে এরকম ভাবে জমিনকে যেন আল্লাহ তাআলা ঠান্ডা করে দেন। হাসপাতালে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। আমার বাচ্চার এক সপ্তাহ থেকে জ্বর কমতেছে না। ঠান্ডা গরমের কারণে আমার ছেলে ডায়রিয়া শুরু হয়েছে। প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে, বিশুদ্ধ পানি বাচ্চাদের বেশি খাওয়াতে হবে, আর রোদের জন্য বাচ্চা না বেড়ায়। কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তাপ প্রবাহ চলছে, এটা হলো এর চেয়ে আর বেশি তাপ বাড়বে না, তবে এটা অব্যাহত থাকবে। মে মাসের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে পঞ্চম দিনের মতো চলছে প্রতিবাদ কর্মসূচি। জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নার্সেস অ্যাসোসিয়েশনের মিছিল, পুলিশের বাধা। নানাভাবে দখল হচ্ছে রাজধানীর বেশিরভাগ ফুটপাত। উচ্ছেদ হলেও দু এক দিনের মধ্যেই দেখা যায় আগের চিত্র। স্থায়ী সমাধান বের করার পরামর্শ। এবং সরকার ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও কমছে না গ্রাহক পর্যায়ে। কর্তৃপক্ষকে দায়ী করলেন বিশেষজ্ঞরা, প্রতিমন্ত্রী দুষলেন মধ্যস্বত্বভোগীদের। সপ্তাহ জুড়ে চলা তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে তাপ প্রবাহের কারণে এই তীব্র গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিন আর রাত নেই, তীব্র গরমের অসহনীয় কষ্ট এখন ঢাকাবাসীর নিত্য সঙ্গী। পঞ্জিকার হিসেবে চলছে বৈশাখের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ গ্রীষ্মকে বিদায় জানাতে এখনো প্রায় 1.5 মাস বাকি। গ্রীষ্মের গরম ঠিকই রয়েছে, কিন্তু বৈশাখী ঝড় বা বৃষ্টির দেখা নেই। দিনে মাথার উপর তপ্ত সূর্য, আর রাতে ঘরের মধ্যে গরম বাতাসের ভ্যাপসা অনুভূত। স্বস্তি নেই কোথাও, প্রত্যাশা এখন শুধু একটু বৃষ্টি। একেবারেই এসেনশিয়াল বৃষ্টি, আর আল্লাহ একমাত্র যদি বৃষ্টি দেয় তাই গরম যদি একটু কমে এই প্রত্যাশা করতেছি। খুব খারাপ লাগে, বাসার মধ্যে স্যালাইন বানিয়ে খাওয়া লাগে, আর যে গরমের মধ্যে একটু বৃষ্টি হলে ভালো হতো। শহরের বাড়িতে তাপমাত্রা বেশি, রোদ্রের এবং বাতাসটা কম আসে, এই কারণে শারীরিক সমস্যা হয়। ঠান্ডা জ্বর কাশি হইতেছে, গরমের কারণে তো হচ্ছে। এটা যদি বৃষ্টি বদল হইতো তো ভালো হইতো না। গত এক সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার গড় যেখানে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, সেখানে সর্বনিম্ন তাপমাত্রার গড় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাত আর দিনের তাপমাত্রার পার্থক্য মাত্র 7 থেকে 8 ডিগ্রি। আবহাওয়া অফিস বলছে নগরবাসীকে এই পরিস্থিতি সহ্য করতে হতে পারে আরো সপ্তাহখানেক, আর এই সময়ের মধ্যে বৃষ্টির দেখা মেলার সম্ভাবনাও কম। হিটলো দেখা যাচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল আছে, কিন্তু আপনার দেখা এখানে যে পরিমাণ ময়েশ্চার দরকার এবং ময়েশ্চার পাচ্ছে না। তো ঢাকাতে এবং ওয়েস্টার্ন পার্টে বৃষ্টি হচ্ছে না। আপনার মে মাসের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি আসবে, তবে ওইভাবে কন্টিনিউ থাকবে না। আপনার দেখা যাচ্ছে হঠাৎ এক পশলা বৃষ্টি দিয়ে আর বৃষ্টি নেই। আবহাওয়া অফিসের তথ্যে আরো দেখা যায় গত বছরে একই সময়ে গড় যে তাপমাত্রা ছিল, এবছর তা গড়ে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুধু রাজধানীতেই নয়, সারা দেশে দাবদাহের চিত্র একই রকম। কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে সব শ্রেণীর মানুষের জীবনযাত্রা। দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য রাজশাহীতে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গত কয়েকদিনের চলমান তাপপ্রবাহে দিনাজপুরের মানুষের পাশাপাশি পশু পাখিদের প্রাণও হয়ে উঠেছে উষ্টাঘত। প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে একরকম স্থবির হয়ে পড়েছে মানুষের কর্মজীবন। চলতি বছর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.1 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় নানা রোগবালাই থেকে রক্ষা পেতে শিশুদের তরল খাবার এবং ঠান্ডা জায়গায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গরম করার জন্য বাচ্চাদের ডিহাইড্রেশন না হয় তার জন্য প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে। পানি, ডাবের পানি, পরিষ্কার পানি, কিন্তু বিশুদ্ধ পানি বাচ্চাদের বেশি খাওয়াতে হবে। আর রোদের জন্য বাচ্চা না বেড়ায় এটা খেয়াল করতে হবে। এদিকে রাজশাহীতে প্রখর রোদ ও তাপদাহ থেকে পরিত্রাণের আশায় ইস্তেশকার নামাজ আদায় করা হয়েছে। সকালে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজ আদায় করা হয়। এতে সিটি মেয়র ও কাউন্সিলররা সহ প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যেন আল্লাহ তাআলা এরকমভাবে জমিনকে এরকমভাবে বৃষ্টি দিয়ে এরকমভাবে জমিনকে যেন আল্লাহ তাআলা ঠান্ডা করে দেন। খুব গরম, সেই জন্য বৃষ্টি হচ্ছে না, এই জন্য নামাজটা পড়েছি। পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে, এই কারণে আল্লাহর কাছে রহমতের জন্য প্রার্থনা করেছি। একই অবস্থা মেহেরপুরেও। দুর্বিষহ গরমে বিপাকে পড়েছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। জরুরি কাজ না থাকলে ঘর থেকে বের হচ্ছেন না কেউই। অনেকেই রাস্তার পাশে শরবত ও আখের রস খেয়ে মেটাচ্ছেন তৃষ্ণা। বৃষ্টিহীন খরতাপে হাঁপিয়ে উঠেছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ। গেল কয়েকদিনে জেলার তাপমাত্রা ওঠানামা করেছে 37 থেকে 40 ডিগ্রি পর্যন্ত। সকালে গরমের কারণে হিট স্ট্রোকে একজন মারা গেছেন। তাপমাত্রা খুব বেশি, মাঠে গিয়েও দাঁড়ানো যাচ্ছে না। যে মাঠে একটা চাষি চাষ করবে, চাষের দাঁড়ানো যাচ্ছে না, তো চাষ করবে কি করে? রোডে ঘাটে বেরোনো যাচ্ছে না, তাপমাত্রায় মনে আছে কপাল টপাল পুড়ে যাচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল সহ দেশের অন্যান্য জেলাতেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দর্শক, গরমের তীব্রতার অবস্থা জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন। রঞ্জন, আপনার সাথে তাল মিলিয়ে একটি কথা বলতে চাই যে ঢাকা সহ সারা দেশে যে কি পরিমাণ গরম পড়েছে তা যারা বাইরে আছেন তারা তো বুঝতেই পারছেন, এছাড়াও কিন্তু যারা বাসার ভিতরে আছেন তারাও কিন্তু বুঝছেন। কারণ তাপমাত্রা, একে তো তাপমাত্রা বৃদ্ধি, তার উপরে আবার লোডশেডিং এর একটি প্রভাব রয়েছে। তো আপনি জানেন যে ঢাকাতে কিন্তু গত কয়েকদিন যাবতই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মধ্যবর্তী অঞ্চলের উপর দিয়ে কিন্তু তাপমাত্রার তাপ প্রবাহের যে একটা প্রভাব রয়েছে, তার জন্য কিন্তু এই তাপমাত্রাটি বৃদ্ধি পেয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে যে এই আজকে গত কয়েকদিন যাবত যে গরম, সেই গরমের জন্য কিন্তু সাধারণত যারা নগরবাসী এবং তারা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পানীয় পান করছেন। সেই সাথে কিন্তু গ্রীষ্মকালীন যেসব ফল রয়েছে সেই সব ফল কিন্তু তারা খাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ঢাকার কিন্তু রাস্তার মোড়ে মোড়ে কিন্তু এসব পানীয় বিক্রি হচ্ছে এবং গরম থেকে বাঁচার জন্যই কিন্তু মূলত নগরবাসী এসব খাচ্ছেন। সেই সাথে কিন্তু তরমুজ খাচ্ছেন, অনেকে ডাব খাচ্ছেন, শশা খাচ্ছেন, কিংবা লেবুর শরবত খাচ্ছেন, সেই সাথে আইসক্রিমও খাচ্ছেন দেখা যাচ্ছে। তো একটা বিষয় জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অফিস জানিয়েছে যে মূলত রাজধানীতে আজকে সকালের তাপমাত্রাটি কিন্তু সকাল 6টার দিকে তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টার দিকে এই তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখন যে তাপমাত্রাটি আছে, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন প্রায় 36.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু এখনো বিরাজ করছে। এই তাপমাত্রাটি কিন্তু মূলত আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটি আর কিছুক্ষণ পরেই হয়তো নির্ধারণ করা হবে। অর্থাৎ আবহাওয়া অফিস কিন্তু প্রতিদিনের এই তাপমাত্রাটি দুপুর 3টা নাগাদ কিন্তু নির্ধারণ করে থাকে। গত 2 দিনের মধ্যে কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস ঢাকায় তাপমাত্রা বেড়েছে। তো তারা বলছেন যে কিরণকালের জন্যই কিন্তু এই তাপমাত্রাটি বাড়ছে। আরেকটা বিষয় তারা বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু ঢাকা সহ আশপাশ জেলাগুলোতে রাজশাহী এবং ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। তো এই আশ্বাসটুকু তারা নগরবাসী এবং দেশের সবাইকে দিয়েছেন। তো মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপনার মাধ্যমে আবার আমরা দর্শকের সাথে সরাসরি চলে যাব। শুভ দর্শক, রাজধানীতে গরমের তীব্রতার খবর জানাচ্ছিলেন শাহবাগ থেকে সহকর্মী শাফিন জাহিদ। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছেন তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে সরকার। তিনি আরো বলেন, আইনি সহায়তা পাওয়া প্রতিটি নাগরিকের আইনগত অধিকার।
আদালতের বারান্দায় বিচার প্রার্থী এমন অনেককেই দেখা যায়, যাদের অনেকেরই আর্থিক সামর্থ্য নেই মামলা চালানোর। স্বল্প শিক্ষিত অথবা শিক্ষার আলো থেকে বঞ্চিত এমন অনেক মানুষও আছেন যাদের পক্ষে মামলা মোকদ্দমার জটিল বিষয়গুলো বোঝা অনেকটাই কঠিন। তাই সাধারণ মানুষের জন্য সরকারের আইনি সহায়তা নিশ্চিত করতে প্রত্যেকটি জেলায় স্থাপন করা হয়েছে লিগ্যাল এইড সেন্টার। একই সঙ্গে স্বল্প আয়ের এবং অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে চালু করা হলো লিগ্যাল এইড সেন্টার জাতীয় হেল্পলাইন। যারা এখন অসহায় দরিদ্র আর সব থেকে বেশি অসহায়ত্ব বোধ করে তো আমাদের দেশের মেয়েরা, কারণ মেয়েরা সাধারণত খুব বেশি সাহায্য সহযোগিতা পায় না। তো সেই ক্ষেত্রে হেল্পলাইনের মাধ্যমে কি কি ধরনের পরামর্শ তারা পেতে পারে? আপনার অবগতির জন্য আরো জানাতে চাই যে কোনো নারী, যে কোনো শিশু নির্যাতিত, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু আমাদের লিগ্যাল এইড অফিসে সরকারি খরচে আইনগত সহায়তা পেয়ে থাকে এবং তার মামলার যাবতীয় ব্যয় বাংলাদেশ সরকার বহন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিচারহীনতার যে কষ্ট তিনি তার ভুক্তভোগী। তার পরিবারের সবাই নৃশংস হত্যার শিকার হলেও সে বিচার হতে দেয়া হয়নি বহুদিন। তাই তার লক্ষ্য সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা। আমি কারাগারে ছিলাম, আপনারা জানেন, সেখানে কিন্তু এখনো অনেক বন্দী আছে। আসলে তারা জানি না তাদের কি অপরাধ। এখানে আইনমন্ত্রী আছেন, আমি বলবো যে একটা বিশেষ ব্যবস্থা আমাদের নিয়ে কারাগার থেকে তথ্যটা আমাদের অন্তত সংগ্রহ করতে হবে যে যারা বছরের পর বছর কারাগারে বিনা কারণে বন্দী হয়ে আছে, কিন্তু তাদের হয়তো সেরকম মামলাই বলে কিছু নেই, কিন্তু তাদের একটু সহায়তা দিলেই কিন্তু তারা এই বন্দিখানা থেকে মুক্তি পেতে পারে। সেই ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং এই সংস্থাও এ ব্যাপারে কিছু উদ্যোগ নিতে পারে। সারা দেশে লিগ্যাল এইড সেন্টারগুলো যেমন বিনামূল্যে আইনি সহায়তা দেবে, সেই সঙ্গে বিকল্প বিরোধ নিষ্পত্তিতেও কাজ করবে তারা। সরকার মনে করে এর ফলে আদালতে মামলা জট কমে আসবে অনেকখানি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের বিরুদ্ধে মামলা। এবং চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব মাদারীপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা। নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত জেলার পুলিশ প্রশাসন। যান্ত্রিক শহরের ব্যস্ততায় নিরাপদে হাঁটার জায়গা একমাত্র ফুটপাত, কিন্তু রাজধানীর ফুটপাতগুলোর বেশিরভাগই দখল হয়ে গেছে নানাভাবে। অভিযান চালিয়ে উচ্ছেদ করা হলেও দু একদিনের মধ্যেই আবার তা দখল হয়ে যাচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্টরা বলছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে নগর পিতাদেরই বের করতে হবে স্থায়ী সমাধান। শাফিন জাহিদের রিপোর্ট। রাস্তার বেহাল দশা আর দীর্ঘ যানজটে অতিষ্ঠ হয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাবেন তারও উপায় নেই, অথচ নগরবাসীর নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধার্থে ব্যবহার হওয়ার কথা ছিল এই ফুটপাত। কিন্তু রাজধানীতে ফুটপাত হাঁটার জন্য নয়, বরং হকারদের পণ্যের পসরা সাজানোর জন্য যেন ফ্রি স্পেস। আমরা এখানে বসি অনেকদিন আগের পুরানো হকার, বসি দোকানদার এই উড়ে দেয় বসি, উড়ে দেয় বসি। আগে ছিলাম আরো বাইরে, ঠিক আছে, পরে লাস্টে আমরা চাপাই। রাজধানী ও আশপাশের জেলা যানজট মুক্ত করতে 2004 সালে নেওয়া হয়েছিল কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি। তাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফুটপাতকে, কারণ নগরীর প্রায় 50 লাখ মানুষ কোনো না কোনোভাবে ব্যবহার করে ফুটপাত। গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন এলাকায় উচ্ছেদের পরেও কমেনি দখলদার বাণিজ্য। রাজধানীর ফুটপাতগুলো নিয়ে পরিচালিত বেসরকারি এক সমীক্ষায় বলা হয়েছে, ঢাকায় যেসব সড়কে ফুটপাত রয়েছে তার মধ্যে 70% বেদখলকৃত। বাকি 30%-এর মধ্যে 22%-এর মান খুবই নিম্নমানের, আর ব্যবহারের উপযোগী শুধুমাত্র 8% ফুটপাত। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এসব অব্যবহৃত এবং দখলকৃত ফুটপাতের বিষয়ে স্থায়ী সমাধানে কবে নাগাদ পৌঁছাতে পারবেন নগর পিতারা? তো ইভিকশনটা ধরে রাখাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। আপনারা তো জানেন যে আপনার এই সমস্ত প্রসেসের সঙ্গে কিছু আপনার লোকজন তো জড়িত রয়েছে। তো সেই জায়গাটুকুকে আমরা আমাদের সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, এসব কাজে সিটি কর্পোরেশনকে সহযোগিতার জন্য প্রয়োজন পুলিশের একটি আলাদা ইউনিট। একদিকে চাঁদাবাজি বন্ধ করতে হবে, আরেকদিকে তাদেরকে একটা কাজের সন্ধান দিতে হবে। সেক্ষেত্রে আমি যখন একটা লোকে ওই লাইসেন্স দেবো প্লাস গাড়ি দেবো, তখন ওই লোকটাকে আমি রাস্তায় অ্যালাউ করবো না। 2 সিটি কর্পোরেশনের সবশেষ হিসাব বলছে, রাজধানীতে 163 কিলোমিটার ফুটপাতের 108 কিলোমিটারই অবৈধ দখলে থাকায় পথচারীরা নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। শাফিন জাহিদ, সময় সংবাদ,
ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। নৌযান শ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে জটিলতায় অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি পণ্যবাহী জাহাজ শ্রমিকদের জন্য নৌ মন্ত্রণালয় নির্ধারিত সর্বনিম্ন মজুরি প্রস্তাবনা মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান তারা। এ সময় জাহাজ পরিচালনার ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়। সকালে রাজধানী বিজয়নগরে এক ব্রিফিংয়ে একথা জানান সংগঠনের নেতারা। তা আমরা সেটাতে 7,500 টাকা পর্যন্ত আমরা অফার করেছি এবং নৌমন্ত্রী সেটাকে করেছে 10,000 টাকা। এটা আমাদের সর্বসম্মতি করে সমস্ত জাহাজ মালিকরা একমত যে এই মজুরি বৃদ্ধি দিয়ে আমাদের সম্ভব না, এবং একতরফা আমাদের সাথে কোনো কনসাল্ট না করে যেই নৌমন্ত্রী যেই সিদ্ধান্ত দিয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করেছি, সেই মিটিংও প্রত্যাখ্যান করেছি, এখনো প্রত্যাখ্যান করছি। আমরা আগামীতে আপনার যেই শ্রম মন্ত্রণালয় যদি আমাদেরকে মানে এটা ঠিক করে দেয়, তাদের সাথে আলাপ আলোচনা করে, তাহলে আমরা আমাদের জাহাজ আমরা ওইভাবে পরিচালনা করব, অন্যথায় আমাদের জাহাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে পঞ্চম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে শহীদুল্লাহ কলা ভবনে ইংরেজি বিভাগের সামনে মানববন্ধন করেন তারা। পরে সেখান থেকে মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। এ সময় মিছিলে অন্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরাও অংশ নেন। পরে সিনেট ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নেতারা। এ সময় রেজাউল করিম হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করা হয় সমাবেশ থেকে। একের পর এক শিক্ষক নিহতের ঘটনাটা মোটামুটি ধারাবাহিকভাবে অব্যাহত আছে। এটা আমরা চাই প্রশাসনের নজরদারিতে আসুক, যেন তাড়াতাড়ি স্যারের প্রকৃত খুনিদের বিচারের আওতায় এনে, দ্রুত বিচারের আওতায় এনে আমাদের ক্লাস পরীক্ষাগুলো যথারীতি আবার আগের মতো চালু রাখে। আমার বাবা একজন শিক্ষক, এখন তার নিরাপত্তাও তো আমরা পাচ্ছি না। আর এইভাবে হত্যাকাণ্ড হচ্ছে এই 4 জন শিক্ষক হত্যা করা হলো, কিন্তু কারোই হত্যার বিচার হয়নি। আর আমি মনে করি যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার ভালোভাবে করা হোক। রেজাউল করিম সিদ্দিকী সাহেবের ডাকনাম ছিল মুকুল, সেই মুকুল মঞ্চ করা হয়েছে, সেখানে প্রতিবাদ সমাবেশ চলবে। তবে আমাদের ক্লাস চলছে। যে সমস্ত সংস্থা এর হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে নিয়োজিত আছেন, তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করবেন এবং বিচারের আওতায় আনবেন। আমরা এই বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরে যাব না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে কাফন মিছিল করেছে নার্সদের দুটি সংগঠন। সকালে জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহীদ মিনার, টিএসসি প্রদক্ষিণ করে প্রেসক্লাবে ফিরে আসে। এ সময় দফায় দফায় পুলিশের বাধায় কয়েকটি স্থানে রাস্তা বন্ধ করে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। আজ 26তম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করে তারা। দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও দাবি না মানায় হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে আন্দোলনকারীরা। শিগগিরই দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় কাফন মিছিল থেকে। আজ 26 দিন এক লাগাতার হরতাল চলছে এবং এই গরমে অনেক অসুস্থ হয়ে গেছে। তখন আমরা রাজপথ ছাড়িনাই ছাড়বো না। 10টা বছর আমাদের সরকার ফিরাইয়া দেখ, তারপর আমরা পিএসসি আন্ডারে পরীক্ষা দিব। 1,000 বেশি নার্স বেকার আছে, সুতরাং আমরা এই মানি। আমরা শুধু একটাই দাবি, বেসিক নিউজ চাই। বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের বিরুদ্ধে মামলা করেছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল AMLC। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা, মাইকেল বাতিস্তা ও অ্যান্থনি পেলোজোর বিরুদ্ধেও মামলায় অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং আইনে এই মামলা করা হয়। এর আগে বাংলাদেশের রিজার্ভের $8,10,00,000 ফিলিপিন্সে পাচারের অভিযোগে RCBCর বরখাস্ত শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো, চীনা ব্যবসায়ী কিম ওং, ওয়ে ক্যাং জু সহ 7 জনের বিরুদ্ধে 2টি মামলা করে দেশটির বিচার বিভাগ। মামলাগুলোর প্রাথমিক তদন্ত চলছে। এদিকে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর চেষ্টা করেছে হ্যাকাররা। সম্প্রতি সফটওয়্যার হালনাগাদের আগে সুইফটের বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার কথা জানায় গ্লোবাল ফিনান্সিয়াল নেটওয়ার্ক। এর সুযোগ নিয়েই হ্যাকাররা এই হামলা চালানোর চেষ্টা করে বলে জানিয়েছেন ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। IPL এর খবর। হাই ভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। 5 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কলকাতা। অন্যদিকে 7 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে টেবিলে 5 নম্বরে আছে মুম্বাই। আজ বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে 2 দলের এই ম্যাচ।
আসরের দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও সমান 8 পয়েন্ট নিয়ে কলকাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গুজরাট লায়ন্স। বল হাতে সাকিব ভালো করলেও নারায়ণ মর্কেলরা পুনের বিপক্ষে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। তবে ব্যাট হাতে দারুণ খেলে দলের জয়ে অবদান রাখেন যাদব। অন্যদিকে আসরের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেও আছে দুর্দান্ত ফর্মে। শেষ ম্যাচে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে প্যাটেল রাইডুদের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স এবং বল হাতে মোহিত শর্মার জ্বলে ওঠা একরকম বাড়তি অনুপ্রেরণা যোগাবে মুম্বাইকে। বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের 63তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের কবরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় সেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে এক সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকাকে বাসযোগ্য করতে প্রতিনিয়ত সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে রাজধানী গুলশানে হাতিরঝিলের সাথে বাড্ডা ও গুলশানের সংযোগ সেতুর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। 92 মিটারের বেশি দীর্ঘ সেতুটি তৈরির ফলে এলাকা যানজটমুক্ত হবে বলে আশা করেন স্থানীয়রা। আর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক সাংবাদিকদের জানান, ঢাকার দখল করা অনেক জায়গা মুক্ত করা হয়েছে এবং সামনেও তা অব্যাহত থাকবে। 3টি পার্ক তৈরি করব, সাধারণ মানুষ দেখবে, আসবে দেখতে ইনশাল্লাহ। এটা অন্য কোনো ইউজ হবে না, আমি নিশ্চিন্ত হয়ে আপনাদেরকে বলছি। অনেক দখল কিন্তু উদ্ধার হচ্ছে, সব উদ্ধার হয়ে যাবে, চিন্তা করবেন না, মাস্তানির দিন শেষ। আমরা সমস্ত লেকগুলোকে সাথে আমরা কানেক্ট করতেছি। বনানী লেক, আপনার বারিধারা লেক, গুলশান লেক, এগুলোকে আমরা কানেক্ট করতেছি এবং উই আর ক্লিনিং অল দোজ লেকস। চারিপাশে যে বাড়ি আছে তারা তাদের মল মূত্র সেখানে ফেলতে পারবে না। উইল ক্লোজ অল দ্য থিংস। সরকার দফায় দফায় ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও গ্রাহক পর্যায়ে কমাচ্ছে না সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ধীরগতি, সংযোগ বিচ্ছিন্ন সহ নানা অভিযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এ বিষয়ে কর্তৃপক্ষের দায়িত্বহীনতা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর মধ্যস্বত্বভোগীদের কারণেই দাম কমছে না বলে স্বীকার করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। চাকরি, ব্যবসা বাণিজ্য, পড়ালেখা সহ বিভিন্ন প্রয়োজনে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেট সেবা গ্রহণকারীর সংখ্যা। সাথে প্রতিদিনই বাড়ছে ইন্টারনেটের বহুল ব্যবহার। কিন্তু বেশি দাম, কম গতি আর সংযোগ বিচ্ছিন্ন সহ বিভিন্ন বিষয়ে আছে গ্রাহক অভিযোগ। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, অনিবন্ধনকৃত সেবা প্রতিষ্ঠানের কারণেই গুণগত মান বাড়ছে না। পেজ ওপেন করতে গেলে স্লো হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, আবার চলতেছে, আবার থেমে যাচ্ছে। প্রতি মাসে দেখা যাচ্ছে তারা 3-4 বার নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এবং তাদেরকে ফোন দেওয়ার পরে আমি ঠিকমতো সার্ভিস পাচ্ছি না। অ্যাসাইনমেন্ট সাবমিশন আছে, আমার সকালে দিতে হবে, রাতে আমি 2টা-3টার দিকে কাজ করতেছি, হঠাৎ করে আমার ব্রডব্যান্ড কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেল। মূল্য হয়তো বা কমে নাই, কিন্তু 8 বছর আগে 1000 টাকা যদি 1 MB পাওয়া যেত, এখন কিন্তু 1000 টাকা দিয়ে 10 MB পাওয়া যাচ্ছে। কোয়ালিটি অফ সার্ভিস যেটা আছে তারা অবৈধ আইএসপিরা কোনোভাবে ইনশিওর করতে পারে না। গুণগত মানের ইন্টারনেট সেবা বাড়াতে সরকার ব্যান্ডউইথের দাম কমিয়েছে গত 8 বছরে 8 দফায় প্রায় 26,000 টাকা। বিটিআরসির তথ্য মতে 2008 সালের জুলাইয়ে ব্যান্ডউইথ প্রতি দাম ছিল 27,000 টাকা, 2011 সালে কমে দাঁড়ায় 10,000 টাকা, আর সর্বশেষ 2015 সালের সেপ্টেম্বরে হয় 1080 টাকা। কিন্তু এরপরও গ্রাহক পর্যায়ে প্রতিফলন দেখা যাচ্ছে না। এজন্য ইন্টারনেটের উপর যতটুকু গুরুত্ব দেওয়া দরকার তা দেয়া হয়নি বলে অভিযোগ এই প্রযুক্তিবিদের। সমস্ত কিছু তো সরকারের হাতে, সরকার পারে না কেন? যারা ইন্টারনেট সেবা প্রদান করে তাদেরকে কেবলমাত্র নিয়ন্ত্রণ করলেই তো আমি আমার বেনিফিটটা পেতে পারি। তবে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, সরকার ইন্টারনেট সেবার গুণগত মান বাড়াতে বদ্ধপরিকর। মধ্যস্বত্বভোগীদের কারণে ইউজার এন্ডে গিয়ে পৌঁছাতে এটার বেনিফিটটা সেইভাবে হয় না, কিন্তু হয়তো আগের চেয়ে স্পিডটা একটু বাড়ে। ইন্টারনেটের ব্যবহার সহজতর হলে দেশে উন্নয়নমুখী হবে বলে আশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ট্যারিফ না কমায় সচল হচ্ছে না কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল। মুনাফার অনিশ্চয়তায় এ রুটে বেসরকারি অপারেটরদের জাহাজ চলাচল বন্ধ। এই মুহূর্তে অভিন্ন উগ্রবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদ মোকাবেলায়
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে দপ্তর উপকমিটি সভায় তিনি একথা বলেন। এই মুহূর্তে আমাদের অভিন্ন শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ। এই অভিন্ন বিপদ মোকাবিলা অভিন্ন ক্ষেত্র তৈরি করতে হবে। এই মুহূর্তে বিএনপি আমাদের প্রতিপক্ষ হিসাবে তেমন কোনো সবল পার্টি না। প্রেস ব্রিফিং এর মধ্যেই তাদের সব অ্যাকশন সীমিত। প্রেস ব্রিফিং করে তারা যা করে তাতে বিএনপির নামটা নতুন করে দিতে হবে, বাংলাদেশ নালিশ পার্টি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যায় বিএনপি জামায়াত পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন। সব গুপ্ত হত্যার বিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। যাদের মদদে এবং প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে হত্যা খুনের রাজনীতি হয়েছে, আগুন যুদ্ধ হয়েছে, জঙ্গি তাণ্ডব হয়েছে, তারাই বাংলাদেশে গুপ্ত হত্যার লালনকারী। আমি বলবো যে বিচারহীনতার সংস্কৃতির প্রধান প্রবক্তা কিন্তু বিএনপি। দলীয় নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দিনক্ষণের প্রয়োজন নেই, যে কোনো মুহূর্তে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে মাঠে নামতে হবে। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই আহ্বান জানান। ব্যর্থতা ঢাকতেই সরকার দেশব্যাপী চলা হত্যাকাণ্ডের দায় অন্যের কাঁধে চাপানোর চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যে সকল দুর্ঘটনা ঘটছে, যে খুন হচ্ছে, গুম হচ্ছে, আমি মনে করি ইহা সরকারের ইশারার বাইরে হয় বলে জনগণ ধারণা করে না। সে কারণে আগাম কোন ঘটনা ঘটলে পুরানা ক্ষেত্রে করার বাজায় দেয়। যেমন আরো সংগঠিত হয়, আমার মনে হয় দিনক্ষণের প্রয়োজন হবে না, যে কোনো সময় আমাদের অস্তিত্বের লড়াইয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের দুইটি উপজেলার গ্রামগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোট কারচুপির আশঙ্কা স্বতন্ত্র প্রার্থীর। অবশ্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলার পুলিশ সুপার। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের রাজৈরের ৬টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা দিন রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বাল্যবিবাহ বন্ধ করব এবং মাদকদ্রব্য বন্ধ করব, শিক্ষার মান বাড়াবো। আমি একবার চেয়ারম্যান ছিলাম, মানুষের সাথে অন্যায় কোনো ব্যবহার করি নাই, আমি সবাই আমার ভালো জানে। কালকিনির 13টি ইউনিয়নের প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে ঘুরছেন পাড়া মহল্লায়। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ প্রার্থীরা। তবে ভোট কারচুপির আশঙ্কায় সেনাবাহিনী মোতায়েনের দাবি স্বতন্ত্র প্রার্থীর। মাদকমুক্ত সমাজ সহ শিক্ষার উন্নতি সহ বাল্যবিবাহ রোধের যথাযথ চেষ্টা করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করে যাতে সুষ্ঠু নির্বাচন হয়। তবে ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকে সেই যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। এমন একজন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করব যারা আমাদের নারীদের বাল্যবিবাহ বন্ধ করবে। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সমস্ত কিছুর উন্নয়ন যে করতে পারবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। অবশ্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে, সাদা পোশাকে পুলিশ সদস্য থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি থাকবে, র্যাব থাকবে এবং ম্যাজিস্ট্রেট থাকবে। 7 মে রাজৈরের 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 30 জন ও সদস্য পদে 211 এবং কালকিনির 13টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 57 জন ও সদস্য পদে 485 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, মাদারীপুর। ট্যারিফ না কমায় নানা উদ্যোগের পরও কেরানীগঞ্জের পানগাঁওয়ে নির্মিত দেশের একমাত্র ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালটি সচল হচ্ছে না বলে অভিযোগ জাহাজ মালিক ও ব্যবহারকারীদের। এমনকি 40% তুলা ও ক্যাপিটাল মেশিনারিজ পানগাঁও দিয়ে খালাস করার বাধ্যবাধকতা আরোপ করার পরেও এক্ষেত্রে কোনো কাজ হয়নি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে অস্পষ্টতা আছে। ব্যবসায়ীদের এমন অভিযোগের প্রেক্ষাপটে সম্প্রতি সেটিও স্থগিত করা হয়।
এই অবস্থায় মুনাফার নিশ্চয়তা না থাকায় এই রুটে জাহাজ চালাচ্ছে না বেসরকারি অপারেটররাও। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সড়কপথের বিকল্প হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে কন্টেইনার পরিবহনে 2013 শেষ দিকে কেরানীগঞ্জে নির্মিত পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালটি চালু করা হয়। আড়াই বছরেও এই টার্মিনালটি ব্যবহারে ব্যবসায়ীদের সাড়া না দেখে পানগাঁও সচল করতে গত সেপ্টেম্বরে বিভিন্ন চার্জ কমিয়ে ট্যারিফ পুনর্নির্ধারণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কিন্তু এখনো সেটি কার্যকর হয়নি। এই অবস্থায় লোকসান দেখে পানগাঁওয়ের জন্য লাইসেন্স নিলেও এই রুটে জাহাজ চালাচ্ছেন না মালিকরা। পানগাঁও ট্যারিফ রিডাকশনটা হয় তাহলে এই কন্টেইনার অপারেটর বা মেইনলাইন অপারেটররা ইন্টারেস্টেড হবে একটা জিনিস, সেক্ষেত্রে কিন্তু এক্সপোর্ট চালু হবে। কারণ যে কন্টেইনার যেগুলো আসছে সেগুলো আবার তার ফেরত নিয়ে যাচ্ছে খালি অবস্থায়, তাতে খরচ বেড়ে যাচ্ছে। জাহাজ তো রেডি অবস্থায় আছে, আমরা কার্গো পাচ্ছি না বিধায়ী আমরা আসতে পারছি না। একটাই কারণ, সেটা হচ্ছে যে পানগাঁও ট্যারিফ যেহেতু উচ্চ আর খরচ বেশি হওয়ার কারণেই কোনো এলসিও আসলে সেভাবে হচ্ছে না। উল্লেখযোগ্য যে একটা দিক সেটা হচ্ছে যে খালি কন্টেইনারের জন্য কোনো ফ্রি টাইম রাখা নাই। ব্যবহারকারীদের মতে এই রুটকে সচল করতে হলে পানগাঁও ট্যারিফ কমানোর পাশাপাশি জাহাজের জন্য শিডিউল নির্দিষ্ট করতে হবে। একটা হচ্ছে জাহাজের শিডিউল, আরেকটা হচ্ছে জাহাজের ভাড়া, 3 নাম্বার হচ্ছে এই পোর্টের ট্যারিফ কমাবার যে সিদ্ধান্ত। এগুলি যদি সেটেল না হয় তাহলে সহসা পানগাঁ পোর্ট চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। নৌ পরিবহন মন্ত্রী জানান ট্যারিফ কমানোর বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে, তবে পানগাঁও সচল করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সচল করতে হলে স্টেক হোল্ডার যারা আছে সকলের সহযোগিতা লাগবে, শুধুমাত্র নৌ পরিবহন উদ্যোগ নিলেই কিন্তু হবে না। এইটা আমার মনে হয় জাহাজ একটু বেশি হলে তখন মানুষের আগ্রহটা বাড়বে। আর অর্থ মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া তো আমরা ট্যারিফ ছাড় দিতে পারি না। বছরে 1.5 লাখ টিউএস কন্টেইনার হ্যান্ডলিং এর সামর্থ্য থাকলেও আড়াই বছরে পানগাঁও রুটে পরিবহন হয়েছে মাত্র 3633 টিউএস। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। গরিবের মামলার ব্যয়ভার বহন করবে সরকার, এই লক্ষ্য নিয়ে 2000 সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানই এ আইনের উদ্দেশ্য। অসহায় ব্যক্তির মামলা বাছাইয়ের জন্য জেলা ও দায়রা জজকে চেয়ারম্যান করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিভিন্ন স্তরের কমিটি করা হয়। সুষ্ঠুভাবে পরিচালনার কারণে এ সংস্থায় বিচার প্রার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। দিগেন সিংহের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকলেই আইনের আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের 27 ও 31 ধারায় উল্লিখিত অধিকার বাস্তবায়নের জন্য আইন ও বিচার বিভাগের অধীনে প্রত্যেক জেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয় স্থাপন করা হয়। 70 জন আইনজীবী নিয়োগ করে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সংস্থা। উপজেলাতে একটি কমিটি হয়েছে, ইউনিয়নে একটি কমিটি হয়েছে, সকলেরই প্রত্যেক মাস 2 মাসে মিটিং করে থাকেন। তাদের মাধ্যমে এই যে গ্রামের শহরের সকলেই যারা আইনগত সহায়তা প্রদান চেয়ে থাকেন তাদের ব্যবস্থা করে থাকেন। এই কার্যালয় স্থাপনের পর থেকে প্রায় প্রতিদিনই অসহায় নারী ও পুরুষের ভিড় বাড়ছে। দেওয়ানি ও ফৌজদারি সব ধরনের মামলার সহায়তা দেওয়া হয়ে থাকে এখানে। আমি যৌতুকের শিকার। আমার হাজবেন্ড আমাকে যৌতুকের জন্য প্রায় মারামারি করছেন, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, সেই জন্য আমি মামলাটা করছি লিগ্যালিটি অফিসে। জায়গা চক্রান্ত ব্যাপারে নিয়ে আমার বিবাদী আর আমার জায়গাতে উচ্ছেদ হতে চাইছিল, এখানে মামলাটা করা খুব একটা শান্তিতে পাইছি। জেলা কমিটির চেয়ারম্যানের বিশ্বাস, এই সংস্থার কার্যক্রমের ফলে কারাগার কিংবা বাইরে একজনও বিচারবিহীন অবস্থায় পাওয়া যাবে না। আমাদের লিগ্যাল এড অফিসার সহ প্রতি মাসে সেই জেলখানাতে গিয়ে কোয়ারি দিয়ে দেখে যে এরকম কোনো স্টেক হোল্ডার বা এরকম কোনো আসামি, এরকম কোনো বাদী আছে কিনা, থাকলে তাদেরকে তারা তাৎক্ষণিক আইনের বিধান মোতাবেক সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে। সিলেটে এই সংস্থার মাধ্যমে 2011 থেকে 2015 সাল পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের 724টি মামলা এবং দেওয়ানি ও ফৌজদারি আইনে 2409টি মামলা বিচারের জন্য আমলে নেওয়া হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। তীব্র গরমে নাভিশ্বাস উঠছে ভারতবাসীর। কেরালায় 29 বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বুধবার।
41.8 ডিগ্রি সেলসিয়াস। হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে সেখানে। এ নিয়ে এবছর গরমে ভারতে 160 জনের মৃত্যু হলো। প্রচন্ড গরম দেখা দিয়েছে পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপিন্স এবং বাংলাদেশেও। সূর্যের তীব্র উত্তাপে হাঁসফাঁস অবস্থা সবার। মাথা বাঁচাতে তাই এখন ভারতেও এমন স্কার্ফ পরে মুখ ঢেকে রাস্তায় বের হচ্ছেন নারী পুরুষরা। ওড়িশায় বুধবার 46.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেখানকার সোনপুর, বোলাঙ্গীর, তিতলাগড় শহরে তাপমাত্রা এতই বেশি যে গরমে নিস্তেজ হয়ে পড়েছে সেখানকার মানুষের দৈনিক কার্যক্রম। তাপমাত্রা সামনের দিনগুলোতে আরো বাড়বে আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাস সবার জন্য এখন চরম আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় এবার গরম অনেক বেশি। পরীক্ষা চলছে, তাই বাইরে না বেরিয়ে উপায় নেই। গরমে সবাই লেবুর শরবত খাচ্ছে, তাই লেবুর দাম এখন বাড়তি। একই মাত্রায় গরম পড়েছে পশ্চিমবঙ্গেও। একদিকে গরম, অন্যদিকে পানি সংকট, দুই মিলিয়ে বিপর্যস্ত সেখানকার জনজীবন। প্রখর রোদের প্রভাব কাটাতে রাস্তায় দাঁড়িয়ে ডাবের পানি বা বরফ দেওয়া শরবত পান করছে সাধারণ মানুষ। হিটস্ট্রোকে গেল 4 দিনে 16 জনের মৃত্যু হওয়ার পর বীরভূম, মালদা এবং বর্ধমানে হিটওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে। গেল 29 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কেরালায়। ভারতের আবহাওয়া দপ্তর বলছে দিল্লি, মুম্বাই, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় গরম আরো বাড়বে। ভারতের মতো পাকিস্তানেও বেশ গরম পড়ছে। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ থাইল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুরেও গরমের মাত্রা অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। গতকাল সারা বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভারতের নাগপুরে, দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিল্লিতে এবং তৃতীয় স্থানে ঢাকা। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এমন তাপমাত্রা বৃদ্ধির কারণ এল নিনো বা সমুদ্র পর্যায়বৃত্তের উষ্ণ পর্যায়ের প্রভাব বলে মন্তব্য আবহাওয়াবিদদের। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে 1-0 গোলে হারিয়েছে রোজি ব্লাঙ্কোসরা। 4 মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। 1974 সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয় অ্যাটলেটিকো মাদ্রিদকে। সেবার জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের। দীর্ঘ 42 বছর পর তাই অ্যাটলেটিকোর সামনে সেমিফাইনালের এই ম্যাচটি ছিল প্রতিশোধেরও। সে লক্ষ্যেই ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয় রোজি ব্লাঙ্কোসরা। ঘরের মাঠে বাভারিয়ানদের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক অ্যাটলেটিকো, তাই গোলের দেখা পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভিসেন্তে ক্যালদেরনের দর্শকদের। ম্যাচের 11 মিনিটে মাতিয়াস ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করে স্বাগতিকদের হয়ে লিড আনেন সাউল। সব রকম প্রতিযোগিতা মিলে শেষ 10 ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। অন্যদিকে গোল খেয়ে নিজেদের আক্রমণে ধার বাড়িয়ে দেয় বায়ার্ন। ফলস্বরূপ 2 মিনিট পরে সমতায় ফিরতে পারত অতিথিরা। তবে শেষ মুহূর্তে আর্তুরো ভিদালের হেড করার চেষ্টা ব্যর্থ হলে আর সমতায় ফেরা হয়নি বাভারিয়ানদের। এরপর যেন রক্ষণভাগে বেশি মনোযোগী হয়ে ওঠে দুদল। ফলে প্রথমার্ধে আর কোনো গোলের মুখ দেখেনি ক্যালদেরনের দর্শক। বিরতির পর ফিরে দুই তারকা ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরি ও থমাস মুলারকে মাঠে নামান কোচ পেপ গার্দিওলা। কিন্তু বেশ কয়েকবার গোলের দারুণ সুযোগ পেয়েও ফরওয়ার্ডদের ফিনিশিং আর প্রতিপক্ষ ডিফেন্ডারদের শক্ত রক্ষণ দুর্গের কারণে আর ম্যাচে ফেরা হয়নি গার্দিওলার শিষ্যদের। ফলে ঘরের মাঠে জয় তুলে নিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে থেকে মাঠ ছাড়ে সিমিওনের দল। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অসহনীয় গরমে চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু। রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ আদায়। কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তাপপ্রবাহ চলছে, এটা হলো এর চেয়ে আর বেশি তাপ বাড়বে না, তবে এটা অব্যাহত থাকবে। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে 5ম দিনের মতো চলছে প্রতিবাদ কর্মসূচি। জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নার্সেস অ্যাসোসিয়েশনের মিছিল, পুলিশের বাধা।
এবং নানাভাবে দখল হচ্ছে রাজধানীর বেশিরভাগ ফুটপাত। উচ্ছেদ হলেও 2-1 দিনের মধ্যেই দেখা যায় আগের চিত্র। স্থায়ী সমাধান বের করার পরামর্শ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।